প্রধান উপদেষ্টা এবং যারা এই সংস্কার কমিটিগুলোর প্রধান, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের কথা বলার শুরুটা করার জন্য। এটা মাননীয় প্রধান উপদেষ্টাই বলেছেন যে এটা হচ্ছে সূচনা। আমরা আজকে এই সভাটি হচ্ছে মূলত আপনার একটা ফর্মালিটিস যে আপনারা উনি উপস্থাপন করলেন বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমরা সামনের দিকে আলোচনা করব। আমাদের নজরুল ভাই খুব সুন্দর কথা বলেছেন, একটা এটা না বললে হবে না, হচ্ছে যে আজকে দেশের সবচেয়ে বরেণ্য বণিক ব্যক্তিরা তারা আমাদের দেশের ভবিষ্যতের জন্য তারা কিছু সংস্কারের প্রস্তাব রচনা করেছেন। এখন আমরা এটাতে অত্যন্ত গর্বিত, আনন্দিত এবং আমরা বিশ্বাস করি যে এখান থেকে আমাদের অনেক ভালো কিছু নিশ্চয়ই বেরিয়ে আসবে। এবং আমরা অনুরোধ করব যে আমাদেরকে যে হার্ড কপিগুলো দেওয়া হয়, তাহলে হার্ড কপিগুলো নিয়ে আমরা এটার উপরে কাজ করতে পারি। কারণ আমরা এই ব্যাপারটাতে অত্যন্ত সিরিয়াস। কারণ আমরা নিশ্চয়ই লক্ষ্য করি আজকে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের দলের সবচেয়ে বয়স্ক যারা এবং যারা অভিজ্ঞ, আমাদের স্ট্যান্ডিং কমিটির প্রায় 6 জন এখানে আজকে আমরা উপস্থিত আছি। অর্থাৎ আমরা এদের কতটা গুরুত্ব দিচ্ছি এটা এখান থেকে আপনারা বুঝতে পারবেন। আমরা ইতিমধ্যে যখন আমাদেরকে চিঠিপত্র দিয়েছিলেন, সেই চিঠিগুলো আমরা কিন্তু প্রত্যেকটাই একটা হোমওয়ার্ক করে আমরা তাদের সেইগুলো আমাদের যে মতামতের আমরা তাদেরকে প্রত্যেকটা সংস্কারের বিষয় দিয়েছি। সুতরাং আমি কথা বাড়াবো না, আজকে কথা বেশি কিছু বলার নেই। শুধু একটা কথাই বলতে চাই যে মালিক, এই দেশের মালিক হচ্ছে কিন্তু আমাদের জনগণ। তাদেরকে কেন্দ্র করেই কিন্তু আমাদের সমস্ত কাজগুলো আবর্তিত হবে এবং ভবিষ্যতে আমাদের নির্মিত হবে সেইভাবেই। আজকের ছেলেরা, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই যারা প্রাণ দিয়েছে এবং সেই সঙ্গে বিগত 15 বছরে যারা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের প্রতি আমাদের ভালোবাসা, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা নিবেদন করছি। একই সঙ্গে এটুকু প্রত্যাশা করব যে জনগণ যেন কখনো বিমুখ না হয়। জনগণ যেটা প্রত্যাশা করে সেখানে যেন আমরা সবাই যেতে পারি, ঐক্যের মধ্যে দিয়ে যেতে পারি। সুতরাং কথা বেশি কিছু নেই। আবারও ধন্যবাদ আমাদেরকে আহ্বান জানার জন্য। আমরা কাগজপত্রগুলো পেলে আমরা সেইভাবে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ। একটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে এটা যেহেতু ঐক্যমত্য কমিশন হয়েছে, আমরা আজকে অনেক বিষয়ে কথা হয়েছে, অনেক পলিসি বিষয়ে কথা হয়েছে। আমরা আজকে এই জায়গা থেকে একটা বিষয় আমরা একমত হয়ে বের হয়ে যেতে পারি কিনা আমি জাস্ট একটা অনুরোধ করছি। সেটি হচ্ছে যে আমরা যেই ফাইট 5ই অগাস্ট আমরা সমাধান করেছি, আমরা যেটা চূড়ান্ত সমাধান এবং জনগণ যেটা রায় 5ই অগাস্ট দিয়ে দিয়েছে, এবার এটা আপনারা সিদ্ধান্ত নেবেন এটা পরবর্তী প্রজন্মের উপর আবার আপনারা চাপিয়ে দিবেন কিনা। এই যে আওয়ামী লীগের যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের রিহেবিলিটেশন বিভিন্নভাবে করার একটা প্রক্রিয়া হচ্ছে, কিভাবে তাদেরকে নির্বাচনে আনা যায়, তাদের ছাড়া নির্বাচন কি গ্রহণযোগ্য হবে কি হবে না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, যেটা খুবই দুঃখজনক। আমরা এই বিষয়টি সমাধান 5ই অগাস্ট করেছি এবং মানুষ 5ই অগাস্টে রায় দিয়েছে এবং একটা দল কতটা জনবিবর্জিত হতে পারে যার ফলে সেক্ষেত্রে তাকে দেশ ছেড়ে পালাতে হয়। আমরা যখন মিডিয়াতে দেখি, আমরা কিন্তু দেখি যে সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন এভাবে লেখা হয়, কিন্তু আসল সত্যটা হচ্ছে উনি দেশ থেকে পালিয়েছেন। একটা দেশ থেকে কত জনবিবর্জিত হলে একটা দেশ থেকে এবং পৃথিবীর ইতিহাসে একটা বিরল নজির, যে ক্ষেত্রে আমরা দেখেছি যে গণভবনের প্রধান এবং হচ্ছে বাইতুল মোকাররমের প্রধান দুইজন একসাথে দেশ থেকে পালায়। এখন আমরা ওই যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আপনারা সিদ্ধান্ত নেবেন ওই ফাইটটার দিকে কি এই প্রজন্মকে আবার আমাদেরকে ঠেলে দিবেন কিনা। যে আজকে আপনারা সিদ্ধান্ত নেন আগামী 20 বছর পর আবার এই আওয়ামী কোশ্চেনের সাথে কি আমাদের ডিল করতে হবে কিনা, আজকে 30 বছর পর এই আওয়ামী কোশ্চেনের সাথে আবার আমরা ডিল করবো কিনা, নাকি এটা সমাধান আমরা 5ই অগাস্ট যেটা জনতা সিদ্ধান্ত দিয়েছে, ছাত্র নাগরিক সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশের এই ভূখণ্ডে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, এটাকে ধরে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। এই সিদ্ধান্তটা এই ফোরাম থেকে আসতে হবে। আমরা দেখছি যে ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি। এই সাথে সাথে কিছু অপ্রত্যাশিত ঘটনাও ঘটছে, যেমন আওয়ামী লীগের যেহেতু একটা সেট আপ রয়েছে, এগুলো দুঃখজনক। এগুলো হচ্ছে মাঝে মাঝে আমরা হচ্ছে ইউফেমিস্টিক ভাবে এগুলো এড়িয়ে যাই। আমরা একটা ডেমোক্রেটিক একটা সোসাইটিতে ইউফেমিস্টিক ভাবে এড়িয়ে যাই। যেমন ইলেকটোরাল প্রসেসে আমরা আওয়ামী লীগকে নিয়ে আসতে চাই, কারণ হচ্ছে আওয়ামী লীগের যেহেতু একটা সেট আপ আছে, তাদের একটা ভোট ব্যাংক আছে, তাদের একটা বিজনেস একটা কমিউনিটি আছে, তাদের কালচারাল একটা হচ্ছে কালচারাল একটা সোসাইটি আছে,
তো এই জায়গাতে আমি যদি আওয়ামী লীগকে কোনোভাবে আমার কাছাকাছি নিয়ে আসতে পারি, আওয়ামী লীগের কাছে যদি আমি একটু সিম্প্যাথেটিক মানে একটু যদি ইতিবাচক একটা ভাবনা দিতে পারি, তাহলে আওয়ামী লীগের ভোটটা রেডিমেড ভোটটা আমি পাওয়া যাই। তো এই কারণে দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দলের মধ্যে বা আমাদের নিজেদের মধ্যেও এক ধরনের আওয়ামী প্রীতি তৈরি হচ্ছে, যেটি একটি জাতির জন্য পরবর্তীতে আমি মনে করি যে আমাদের এই প্রজন্মকে আবার একটা এন্ডলেস কনফ্লিক্টের দিকে ঠেলে দেওয়া হবে। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এই প্রজন্ম আমরা একটা জায়গায় আজকে যখন ডিসকাশন আমি পুরোটা সময় শুনছিলাম, আমরা একটা বিষয় মনে হয় আমরা অ্যাভয়েড করছিলাম, আমরা একটা জেনারেশনাল কনফ্লিক্টের মধ্যে রয়েছি। আমাদের এই প্রজন্ম, আমার বয়স 27 বছর, অনেকে হয়তো মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে আজকে থেকে 35 বছর বা 40 বছর আগে এখানে উপস্থিত আছেন, বা অনেকে চাকরি করেছেন আরো 40 বছর আগে রিটায়ারমেন্টে চলে আসছেন। আমার বয়স হবে 27। তা আমি আমার জায়গা থেকে একটা বিষয়, আমরা এই জেনারেশন কনফ্লিক্টে আমরা এই প্রজন্ম আওয়ামী লীগকে ধারণ করার জন্য আমরা প্রস্তুত না। এখন আপনারা যদি আবার আমাদেরকে চাপিয়ে দেন যে আওয়ামী লীগকে, তাহলে এটা কিন্তু এক ধরনের এটা একটা ভমিটিং হবে, এবং এটার বার্ডেন, এটা দায়ভার আমরা আমাদের যারা পূর্ববর্তী প্রজন্ম আছে, অভিজ্ঞ প্রজন্ম আছে, রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক ভাবে যারা বিচক্ষণ, তাদেরকেই কিন্তু আমরা সবসময় এই এলিগেশনটা দিয়ে যাব। তার মানে আওয়ামী লীগের বিষয়ে আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত অতি সত্বর আসতে হবে, না হয় এই যে তরুণ প্রজন্ম এটা ফ্রাস্ট্রেশনের দিকে যাবে। এরপর হচ্ছে আমাদের যেই একটা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আমাদের গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন হয়েছে, আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি হিসাবে এগুলো করেছে। আমরা চাই এগুলোর বিচারটা ভিজিবল হোক, তাত্ত্বিক জায়গা থেকে এই জায়গাটা দৃশ্যমান হোক, যাতে করে ট্রাস্ট বিল্ডিংটা হয়। এই যে গুম খুনের গণহত্যার যে বিচারটা, এটা যেন খুব দ্রুততম হয়। এটাকে প্রায়োরিটি বেসিস যদি করেন, তাহলে আমাদের এই যে তরুণ প্রজন্মের কাছে যে কমিটমেন্টটা রয়েছে, এই কমিটমেন্টটা আমরা সেটার বাস্তবায়ন ঘটাতে পারি। আর সর্বশেষ যেটা হচ্ছে যে আমরা এটাকে টার্মিনোলজিতে যেটাই বলি না কেন, বিপ্লব বলি, এটাকে হচ্ছে গণ অভ্যুত্থান বলি, এটা তাত্ত্বিকতার জায়গা, এটা তাত্ত্বিকটা নির্ধারণ করবে যে বিপ্লব বা গণ অভ্যুত্থান যে বিষয়টা। কিন্তু আমরা যেটাকে এক্সপিরিয়েন্স করেছি, আমরা মনে করি এটার একাডেমিক এবং এটার অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশনাল এটার অ্যাকনোলেজমেন্ট প্রয়োজন। এই ইনস্টিটিউশনাল অ্যাকনোলেজমেন্ট যদি না হয়, পরবর্তীতে দেখা যাবে রাজনীতির সুবিধার্থে এটাকে ডিজোন করার একটা প্রবণতা আবার আসতে পারে। সেজন্য জুলাইয়ের যে ঘোষণাপত্র, এই জুলাইয়ের ঘোষণাপত্রটা এটা আপনারা উদ্যোগ নিয়ে এটা হচ্ছে বাস্তবায়ন করবেন, এটা আমাদের এই প্রজন্মের প্রত্যাশা। আমি কোনো রাজনৈতিক দল হিসাবে আমি কাউকে বিবেচনা করছি না, সেটা হচ্ছে আমরা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, আমরা সবাইকে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি হিসাবে দেখতে চাই। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা এই জুলাই ঘোষণাপত্রটা, যেটা উচিত ছিল আপনাদের পদক্ষেপ নেওয়া, যেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে তরুণরা যেহেতু এই পদক্ষেপটা নিয়েছে, এখন আপনারা দায়িত্ব নিয়ে সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনারা পদক্ষেপ নেবেন, এবং সংস্কারগুলো যেগুলোকে আমরা বলছি সংস্কার, এগুলো দৃশ্যমান আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে দেখতে চাই, যেটির মধ্য দিয়ে আমরা তরুণ প্রজন্মের যে ট্রাস্ট বিল্ডিং কি সেটি হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাদের সুযোগ্য নেতৃত্বে এই বাংলাদেশ অথবা আগামীর বাংলাদেশ, সে সমস্ত প্রাজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের প্রোগ্রামটি তো বক্তৃতার নয়, সেটা তো বারবার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, এবং সংস্কারের যে সমস্ত উপাদান আছে সেগুলি নিয়ে আমি আলোচনা করতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই এই সরকারকে যখন, এবং এই সরকারের সংস্কারে যারা প্রতিনিধিত্ব করছেন তাদেরকে। আমি মনে করি সরকার এই বিষয়ে সঠিকভাবেই এগোচ্ছে, এবং যে প্রক্রিয়া ওনারা আগাচ্ছেন, আলাদা আলাদাভাবে কমিটি করেছেন, আমাদেরকে সেইভাবে অবহিত করেছেন, আমাদের সংস্কার প্রস্তাব যেন আহ্বান করেছেন। প্রত্যেকটি সংস্কার কমিশনের পরে আবার একটা শর্ট কমিটি করেছেন সেগুলোকে সিনক্রোনাইজ করার জন্য। তারপরে আজকে এটাকে প্রাথমিক ইনফরমেশন বা শুরুটা করেছেন, এরপরে ইন্ডিপেন্ডেন্টলি এবং ইন্ডিভিজুয়ালি পার্টি ওয়াইজ আবার এক্সচেঞ্জ করবেন, বলে দিস ইজ দ্য প্রপার ওয়ে। এরপরে আবার যত একটা প্রোগ্রাম এখানে হতে পারে, এবং আমরা ঐক্যমত্য করছি। আমরা এটা মনে করি যে 71 সাল থেকে 24শে অগাস্ট পর্যন্ত বাংলাদেশে নানা সরকার শাসন করেছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, নানা ঘটনা এবং অঘটন ঘটেছে, কিন্তু আমাদের মৌলিক কোনো পরিবর্তন, গুণগত পরিবর্তন খুব কমই হয়েছে।
5 অগস্টে যেহেতু একটি মহা অর্জন আমাদের হয়েছে সকলের সম্মিলিত ভাবে, এটিকে একটি আপগ্রেডেশন হিসাবে, কোয়ালিটিভ আপগ্রেডেশন হিসাবে গ্রহণ করে আমরা যদি পজিটিভ পরিবর্তনের দিকে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে অগ্রসর হতে পারি, তাহলে বাংলাদেশ কিছুটা লাভবান হবে। না হলে বিগত 54 বছরের মতো এরকম অনেক 54 আমাদের কাছ থেকে চলে যাবে। আমি সেই কারণে সংস্কার যে উদ্যোগটা নিয়েছে, এটাকে অত্যন্ত প্রয়োজনীয় মনে করি। এখন নির্বাচন সংস্কার, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচনের যে কথাটি আসছে, বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকেই খুব স্পষ্ট করে এটা বলছে যে আমরা কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন মনে করি নির্বাচনের আগে, এবং এই প্রয়োজনীয় সংস্কার করার পর যত শীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠান করা এটা অবশ্যম্ভব। এবং মহামান্য প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন সংস্কার একসাথে চলবে। দিস ইজ আওয়ার প্রিন্সিপাল, দুটো একসাথে চলবে এবং একটি পর্যায়ে, প্রতিটা পর্যায়ে একমত হয়ে আমাদের আগত হবে, এই জন্য যাতে করে আমরা একটা বেটার বাংলাদেশ পাই, একটা বেটার সিস্টেম পাই এবং একটি সুন্দর নির্বাচন পাই, একটি সুন্দর সরকার পাই, একটি সুন্দর রাজনীতি পাই। এবং এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নিজেদের একটা সংস্কারও প্রয়োজন আছে বলে আমি মনে করি, যেটা আমরা আমাদের মাঝে সবসময় করার জন্য চেষ্টা করছি। প্রতিটা বিষয়টা আমাদের ভিতরে ঐক্যমত্য আছে, যেমন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, 2 টেকসই গণতন্ত্র, 3 সুষ্ঠু নির্বাচন, 4 দুর্নীতিমুক্ত বাংলাদেশ, 5 ন্যায়ের শাসন এবং সকলের জন্য ন্যায় বিচার পাওয়ার গ্যারান্টি। এই প্রতিটি বিষয় যদি আমরা ঐকমত্য পোষণ করতে পারি, এবং দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আছে আমি মনে করি না, এবং এটাকে টেকসই করার এবং বাস্তবায়ন যেভাবে হতে পারে সে পর্যায়ে যে সমস্ত সংস্কার প্রয়োজন, আমি মনে করি এখন ওই সমস্ত সংস্কারের প্রতি আমরা ঐকমত্য পোষণ করতে পারি। আর বাকি টোটাল যে সমস্ত সংস্কার আছে, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস এবং ইট মে টেক টাইম। নির্বাচিত সরকার এটাকে যদি নিয়ত সহি থাকে আমাদের, আমরা যদি সিনসিয়ার হই, তাহলে উই ক্যান ক্যারি অন দ্যাট। এখানে খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয়কে সামনে রেখে সরকার একটি জাতি গঠনের দিকে উদ্যোগ নিতে হবে, যেটি আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস। আমাদের বড় ক্রাইসিস হচ্ছে অনেস্টি, আমাদের বড় ক্রাইসিস হচ্ছে মোরালিটি, আমাদের বড় ক্রাইসিস হচ্ছে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। সুতরাং একটি জাতি একটি কালচারের ভিতরে, রাজনীতি, অর্থনীতি, সমাজের সব কালচারের ভিতরে এ সমস্ত বেসিক ভার্চুসগুলো যাতে কিভাবে আমরা আনতে পারি, এটি সকল রাজনৈতিক দলের দায়িত্ব এবং যারা যখন সরকার থাকে তাদের দায়িত্ব। সেই রকম একটি পরিবর্তিত মোরাল বেসড, এডুকেশন বেসড, অনেস্টি বেসড একটা ফরওয়ার্ড গোয়িং নেশন সেন্টিমেন্ট যদি তৈরি করা যায়, তাহলে আমরা আশা করি সময়ের ব্যবধানে বাংলাদেশ সঠিক জায়গায় পৌঁছবে এবং আমরা একটি সুন্দর বাংলাদেশ শেখাতে পারবো আমাদের নেক্সট জেনারেশনগুলোর জন্য। আমি এই কথা বলি, এই আশাবাদ ব্যক্ত করি এবং যেটাই পজিটিভ তার প্রতি জামাত ইসলামের সমর্থন আছে, এটা খুব ফ্র্যাঙ্কলি এবং ফ্র্যাঙ্কলি বলে। আর যারা 5 আগস্টে সেই 2 আগস্টে বিপ্লবে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, ত্যাগ করেছেন, তাদের সেই ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ডিটেলস আমরা যখন কমিটি করবে তখন আমরা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম কমরেডস, হযরত ওলামা একরাম এবং যারা আছেন আমাদের আজকে এখানে আমরা 71-এর জেনারেশন, 90-এর জেনারেশন এবং 24-এর জেনারেশন ফরেন সার্ভিস একাডেমিতে একত্রিত হতে পেরেছি। এটা আমাদের জীবনে আপনাদের কাছ থেকে শিখছি। আপনারা আমাদের এই যে যারা সন্তান তুল্য আছে আমাদেরকে আপনারা দেখছেন, এটা আমাদের জন্য একটি বড় পাওয়া। এবং যারা আমরা 5 তারিখে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে ছিলাম, আমরা সবাই আজকে আবার এই মিলন মেলায় সবচেয়ে বড় একসাথে সবাই একত্রিত হতে পেরেছি। এই জন্য আমরা সবাই নিজেদের জন্য একটা হাততালি দিতে পারি। আমি আমার 6 মাসের একজন বেবি রয়েছেন, তো মেয়ে, আমি গ্রামে গিয়ে তার সার্টিফিকেট করার জন্য
অনেক হেনস্থার শিকারী হয়েছি বলতে গেলে। তা আমাদের যিনি ইউপি চেয়ারম্যান রয়েছেন উনি এখনো আওয়ামী লীগের নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয় নাই। তা আমি তাকে ফোন দিয়ে পাচ্ছিলাম না, আমার বাবাও তাকে অনেক খোঁজাখুঁজি করতে পায় নাই। তা আপনারা কে আগে কে পরে এই বিষয়গুলো নিয়ে আজকে অনেক কথা বললেন, অপ্রাসঙ্গিক বিষয় বলে রাখি কিভাবে সমাধান করবেন, তবে যাতে আমরা এই সেবাগুলো পাই সেগুলো আপনারা একটু বিবেচনায় রাখবেন। তা আজকের যে উদ্দেশ্য করে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে সবাইকে আমন্ত্রণ করেছেন এবং এখানে যারা বিজ্ঞজনেরা রয়েছেন তাদের দীর্ঘ জীবনের এক্সপিরিয়েন্স অনুযায়ী হেড হিসাবে সংস্থার কমিশনগুলোতে কাজ করেছেন। আজকে ওনারা আমাদের কাছে ডেকেছেন যে আমাদের একটা সাপোর্ট চাচ্ছেন। তো আমরা জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্রদের পক্ষ থেকে আমরা ফুল সাপোর্টে আছি এবং আশা করি আপনারাও একটা সাপোর্টে থাকবেন। কিছু মতানৈক্য হতে পারে, কিন্তু আমরা সবাই কিন্তু রিপোর্টগুলো ওনাদের কাছে পাঠিয়েছি। তো আমরা সবাই জানি আসলে সবগুলা দলের মধ্যে এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া আছে। আমরা প্রতিনিয়ত রাজপথ বা বিভিন্ন ফোরামে আড্ডা দিয়ে থাকি। আমরা কে কি বলবো সবাইকে একটু জানি, তো ঐক্যমতের জায়গাটা কি সেটাও আমরা বুঝি, কে কার বিরোধিতা করবো সেটাও আমরা বুঝি। তাহলে আমরা কমিশনগুলোতে বসতে পারি, বসে আলোচনার মাধ্যমে দ্রুত দেশের একটি সংস্কার পর্যায়ে নিয়ে আসতে হবে। কারণ গত 53 বছরে বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান বিরাজমান নাই যে একটি প্রতিষ্ঠানকে আঁকড়ে ধরে বাংলাদেশকে সামনে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। তো স্যার এখানে দায়িত্ব নিয়েছেন, উনি একটা ভাঙ্গা ঘর পেয়েছেন যার মধ্যে বৃষ্টি পড়ে, উনি বৃষ্টির মধ্যে ঘুমাচ্ছেন। তো আমরা যদি এই ঘরটা নির্মাণ না করে দিয়ে যেতে পারেন তিনি, ভবিষ্যতে আমাদের কপালে দুর্দশা আছে। তো 5টি বিষয় আজকে কথা বলবো, যেহেতু টু দা পয়েন্টে কথা বলার জন্য বলা হয়েছে। সেটা হলো প্রধান উপদেষ্টা যে জুলাই চার্টারের কথা বলেছিলেন, আমাদের কিন্তু এই সংস্কারের সব কমিশনের সহ একটি সুন্দর জুলাই চার্টার প্রয়োজন এবং এই জুলাই চার্টার যে করব আমরা সেটার একটি আইনি বাধ্যবাধকতা প্রয়োজন। কারণ পরবর্তী যারা সরকারে আসবেন তাদের কিন্তু এই কাজটা চালিয়ে যেতে হবে। আমাদের স্বল্প মেয়াদী যে সংস্কারের কার্যক্রমগুলা স্যার শুরু করে দিয়ে যাচ্ছেন আমাদের সবাইকে, কিন্তু শেষ করার দায়িত্ব হলো আমাদের। স্বল্প মেয়াদী যে সংস্কার কার্যক্রম রয়েছে সেগুলো স্যার চালু করে দিয়ে যাবেন, আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবেন। কিন্তু গত 53 বছরে বাংলাদেশের যা অবস্থা হয়েছে, এটা কিন্তু দীর্ঘ সময় ধরে সংস্কারের প্রক্রিয়াটা চলমান থাকবে। সেই সংস্কার প্রক্রিয়াটা চলমান থাকার জন্য আমাদের যেমন একটি চার্টার প্রয়োজন, সেই চার্টারের আবার হলো একটি আইনি বাধ্যবাধকতা প্রয়োজন। এটা আপনারা হলো সবাই ভেবে দেখবেন এবং আশা করি স্যারও এই বিষয়ে ভেবে দেখবেন। সেকেন্ড যে বিষয়টি আছে সেটা হলো আমাদের সংবিধান প্রণয়ন বা সংস্কারের ক্ষেত্রে যদি আমরা একে স্থায়ী রূপ দিতে চাই, এখানে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে 5 তারিখে মাঠে ছিলাম, কিন্তু 72 সালে যে সংবিধানটা রয়েছে এই সংবিধানের মধ্য দিয়ে আমরা মনে করি যে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ বাংলাদেশে অসম্ভব এবং মানুষগুলোকে, বাংলাদেশের অসংখ্য মানুষকে 72 সালে সংবিধানে খারিজ করা হয়েছে। 24-এ আওয়ামী লীগের বিরুদ্ধে এবং তার দোষরদের বিরুদ্ধে আমরা সবাই রক্ত দিয়েছি। এই রক্তের মূল্যটা তখনই মূল্যায়িত হবে যদি সবাই আমরা ঐক্যবদ্ধভাবে শ্রমিক, মজুর, কুলি সবাইকে নিয়ে একটি গণপরিষদ নির্বাচনের দিকে যেতে পারি। এই গণপরিষদ নির্বাচনে গিয়ে যদি আমরা একটি সুন্দর সংবিধান প্রণয়ন করতে পারি যেটা বাংলাদেশের সকল মানুষকে ধারণ করে, ওই গণপরিষদের যে সভা রয়েছে সেটা যদি পার্লামেন্টারি সভা, আইন সভায় আমরা রূপ দিতে পারি, আমরা মনে করি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ সেখানে নির্ধারিত হবে। আদারওয়াইজ বাংলাদেশে একটি সংকটের জায়গা থেকে বাংলাদেশ বিশ্ব মঞ্চে হাজির হবে। তার দায়িত্ব নিয়েছেন, আমাদেরকে শুরু করে দিয়েছেন, আমরা যদি শেষ করতে না পারি এটা আমাদের ব্যর্থতা হবে। আমরা ওই ব্যর্থতার জায়গা যেতে চাই না। 5 তারিখে আমরা সফলতার পরিচয় দিয়েছি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে ছিলাম। আর এখানে বারবার একটা কথা আমাদের সামনে এসে থাকে যে 15 বছরে কি কিছু করা হয়নি? অবশ্যই আমরা সবাই করেছি। 13 সালে আমি একজন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলাম, সারা রাত আমাকে নির্বাক পাটা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে পুরো রাত বসে আমাকে পিটাইছে। 13 সাল কি 5 তারিখ ছিল? ছিল না। আমার সাথে ক্লাস 6-এর একটা বাচ্চা ছিল, কামিরুল মিল্লাতে পড়াশোনা করতো, ওই বাচ্চাটাকে ধরে আমি সারা রাত তাকে পিটানো হয়েছে। তো সবাই আমরা নির্যাতিত, দল মত নির্বিশেষে পক্ষ গোষ্ঠী সবাই নির্যাতিত। 5 তারিখে আমরা নির্যাতিত হয়েছি, এখনো তো নির্যাতিত হচ্ছি। নির্যাতন বন্ধ করতে হলে তো সংস্কার কাজগুলো আমাদের চালু করতে হবে। এই যে জেলের মধ্যে তো আমরা সবাই থাকতে হবে, ঘর আর বাড়ি জেল তো আমাদের সমান হবে। জেলের মধ্যে আমরা কি অবস্থা, আমিও জেলে ছিলাম, গারদগুলোতে ছিলাম, কি অবস্থা সেটা আপনারা দেখেছেন। তো সবগুলো বিষয়ের
যদি আইনি কাঠামো যদি আমরা ঠিক করতে না পারি, যেটা আমাদের মূল সংবিধান, তাহলে আমাদের ভবিষ্যৎ কপালে খুব দুর্দশা আছে। এই জন্য আমরা 3 তারিখে খুব সুচিন্তিত একটি দাবি দিয়েছিলাম, যেটা নাহিদ ইসলাম পাঠ করেছিলেন, যে পুরাতন যে বন্দোবস্ত সেটা আমরা চাই না। ফেসিবাদী ব্যবস্থার যে বিলোপ, আমরা শুধু শেখ হাসিনার উৎপাদন চাই নাই, আমরা শেখ হাসিনার সাথে সাথে তার যে সিস্টেমটা রয়েছে পুরোটার মূল উৎপাদন আমরা চেয়েছি। এটা একটা চলমান প্রক্রিয়া, আর আমরা মনে করি এটা সংস্কারের মধ্য দিয়ে এটা পসিবল একটা জায়গায় যেতে পারবে। দ্বিতীয় অংশে আমরা বলেছিলাম একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সংবিধানের মধ্যে কিন্তু বন্দোবস্তের মধ্যে দিয়ে চলতে হবে আমাদেরকে। তো আমরা আশা করি একটি গণপরিষদ বাংলাদেশে আপনারা সে বিষয়ে আস্তে আস্তে যাবেন। এটা যদি নাও পারি, আমাদের এই মাসে যে দলটা আসবে, আমাদের আগামী রাজনৈতিক লাইন এটা হবে, এবং আপনারা সবাই আশা করি সে লাইনের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন, আপনাদের সন্তানদেরকে। কারণ আমি শুধু একটা জায়গায় রিপ্রেজেন্টেশন করি না, আমি আপনার মেয়ে বা ছেলে রিপ্রেজেন্টেশন করি। তা আপনার মেয়ের ছেলে যে ভবিষ্যৎ যে বাংলাদেশে আসবে, আপনার মেয়ের ছেলের যে ভবিষ্যৎ যদি আপনি চিন্তা তাকে ঘুরে না দিয়ে যেতে পারেন, আপনি বাপ ভাই হিসাবে দায়বদ্ধতার জায়গা থাকবেন। আশা করি বাপ ভাই এবং ফিউচার বাংলাদেশের জেনারেশনের জন্য, আমাদের জন্য আপনারা অনেক করেছেন। এই কাজটা আমাদেরকে আল্লাহ ব্যবস্থা করে দিয়ে যায় একটি গণপরিষদ। আমরা একটি সুন্দর সংবিধান চাই, যে সংবিধানের মধ্য দিয়ে সুন্দর করে আমরা বাংলাদেশটা করতে পারবো। আজকে সবাই আমরা একত্রিত হতে পেরেছি, আপনাদের কথাগুলো শুনছি, আপনাদের থেকে শিখছি, ভবিষ্যতেও শিখবো। সেই শিক্ষা অনুযায়ী আপনাদের শ্রদ্ধা নিয়ে কাজ করে দেবো। ইনশাল্লাহ দেখা হবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে মাননীয়